সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি সমাজে অর্থনৈতিক সংস্কারগুলি কি কি ছিল সে সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমে আমরা জেনে নেব যে অর্থনৈতিক সংস্কার করার প্রয়োজন কি পড়েছিল। কারণ প্রথমে আমরা বলেছি যে ওই সময়কালে ফ্রান্সের সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথমত যাজক, দ্বিতীয় অভিজাত এবং সর্বনিম্ন স্তরে ছিল সাধারণ মানুষ। যাজক এবং অভিজাতরা সমস্ত সুবিধা ভোগ করত, তারা কোনো রকমের কোনো কর প্রদান করত না ফ্রান্সের সমাজকে বা রাষ্ট্রকে। কেবলমাত্র সাধারণ মানুষই কর প্রদান করত। সাথে সাথে ওই সময়কালে যাজক এবং অভিজাতদের জীবনযাপন ছিল খুবই বিলাসবহুল। আমরা যদি রাজা পঞ্চদশ লুই, ষোড়শ লুইয়ের কথা যদি জেনে থাকি, সেখানে দেখবো যে তারা খুব বিলাসবহুল জীবনযাপন করত। সাথে সাথে পঞ্চদশ লুইয়ের যে রাজপ্রাসাদ ছিল তাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো, এবং রানী মেরি আতোয়াত যিনি ছিলেন তার যে জীবনযাপন বা তার দাসীর সংখ্যা ছিল 100-র বেশি। তার নিজের জীবনযাপন বা দৈনন্দিন কাজ করার জন্য কেবলমাত্র দাসীর সংখ্যা রাখা হয়েছিল 100-র বেশি। তো সে জায়গা থেকে তাদের খরচ বা তাদের যে জীবনযাপন ছিল সেটা কিন্তু অনেক ব্যয়বহুল ছিল, যে কারণে এই সময়কালে অর্থনৈতিক সংস্কার করার প্রয়োজন পড়েছিল। এখন আমরা এই অর্থমন্ত্রী যারা ছিলেন, তুর্গো, নেকার, ক্যালন এবং ব্রিয়েন, এরা কি কি সংস্কার করেছিল। প্রথমত তুর্গো রাজ পরিবারের ব্যয় সংকোচ করার চেষ্টা করেছিল বা রাজ পরিবারের ব্যয় সংকোচ করার কথা তিনি বলেছিলেন। করভি প্রথা অবসানের কথা বলেছিলেন। করভি কি না, করভি হলো বেগার শ্রম, অর্থাৎ সাধারণ মানুষেরা রাজ পরিবার অথবা যাজক এবং অভিজাতদের বাড়িতে বিনামূল্যে তাদের শ্রম প্রদান করত বা কাজ করত, এর জন্য তারা কোনরূপ কোনো পয়সা বা মূল্য পেত না। এই করভি প্রথার অবসানের কথা বলেছিলেন তুর্গো। তৃতীয় কি না, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান না করা। যেহেতু এই সময় অর্থের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল রাষ্ট্রে প্রায় অর্থ ছিল না বললেই চলে, যে কারণেই অর্থমন্ত্রী তুর্গো অন্য কোনো দেশের যুদ্ধে যোগদান করতে চাইছিল না, কারণ নিজের দেশের অভ্যন্তরীণ অবস্থা অনেকটাই খারাপ ছিল, যে কারণে তিনি অন্য কোনো দেশের যুদ্ধে যোগদান করতে চাইছিলেন না। চতুর্থ হলো অভিজাতদের ওপর ভূমিকর আরোপ। এই যাজক এবং অভিজাতরা যারা এতদিন কোনো প্রকার কোনো রূপ কর প্রদান করতো না, তাদের ওপর তিনি ভূমিকর, গ্যাবলিন এইরকম টাইপের যে করগুলি রয়েছে সেগুলি প্রদান করার কথা বলেন। কারণ কেবলমাত্র সাধারণ মানুষের কর প্রদানের থেকে রাষ্ট্রে অতটা পরিমাণ অর্থ আসছিল না যে পরিমাণ অর্থ দ্বারা তারা রাজ পরিবারের ব্যয়ভার চালাতে পারে, যে কারণেই তারা চাইছিল যাজক এবং অভিজাতদের থেকেও অর্থ নিতে। অর্থাৎ আমরা তুর্গের যে সংস্কারগুলি রয়েছে সেগুলিতে দেখলাম তিনি অভিজাতদের যে সুবিধা লাভ তার মূলে কুঠারঘাত করছে, তাতে তিনি আঘাত করছেন। তিনি অভিজাতদেরকে কর প্রদান করার কথা বলছেন, যে কারণেই কিন্তু রাজা ষোড়শ লুই তাকে পদচ্যুত করেছিল অথবা অর্থমন্ত্রীর পদ থেকে তাকে ত্যাগ করেছিলেন। পরবর্তী অর্থমন্ত্রী কাকে নিয়োগ করেছিলেন? নেকার, যিনি 1776 থেকে 1781 সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দিন যাপন করছেন। নেকার যখন দেখলেন যে তুর্গো অভিজাতদের ওপর আঘাত আনার কারণে তাকে পদচ্যুত করা হয়েছিল, তাই তিনি সরাসরি অভিজাতদের ওপর কোনো আঘাত আনতে চাননি। প্রথমে তিনি কয়েক বছর ঋণ প্রদান করে বা ঋণ নিয়ে সরকারের ব্যয় চালানোর কথা বলেছিলেন। অর্থাৎ অন্য কোনো রাষ্ট্র থেকে বা অন্য কোনো জায়গা থেকে, বাজার থেকে ঋণ নিয়ে তিনি সরকারের বা রাজ পরিবারের যে ব্যয়ভার সেটি চালানোর কথা বলেছিলেন। এবং দ্বিতীয় হলো রাজ পরিবারের সংকোচ, অর্থাৎ যখন তিনি দেখলেন যে এই ঋণ প্রদান করেও তিনি ব্যয়ভার চালাতে পারছেন না অথবা ঋণ এক সময় নিলে তাকে তা পরিশোধ করতেই হতো, তো সেই ঋণ তিনিও পরিশোধ করতে পারছেন না, তখন তিনি শেষমেশ পর্যন্ত তুর্গের পথেই হাঁটলেন, অর্থাৎ রাজ পরিবারের ব্যয়ভার সংকোচের কথা বললেন। রাজ পরিবারের ব্যয়ভার সংকোচের কথা বলাতে সেক্ষেত্রেও তিনি রানী যে মেরি আতোয়াত ছিলেন তিনি ক্ষুব্ধ হলেন
এবং তখনও রাজা ষোড়শ লুই তাকে পদচ্যুত করলেন। যখনই কেউ রাজা বা অভিজাতদের ওপর আঘাত হানে তখনই তাকে পদচ্যুত করা হচ্ছে। তৃতীয় অর্থমন্ত্রী কে ছিলেন? না ক্যালন। ক্যালন 1783 থেকে 1787 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অর্থমন্ত্রী হিসেবে ছিলেন। তিনিও একই কথা বলেছিলেন যে সকল সম্প্রদায়ের ওপর ভূমিকর, গ্যাবেল এ ধরনের যে করগুলি রয়েছে সেই সমস্ত কর সকল সম্প্রদায়ের ওপর আরোপের কথা বলেছিলেন। আর দ্বিতীয় কি? না করভি, যে আগেই বললাম যে বিনা পারিশ্রমিকে বা কোনো অর্থ না দিয়ে যে শ্রমিকদেরকে কাজ করানো হতো সেই ধরনের করভি বিলোপের কথা বলেছিলেন ও অবাধ বাণিজ্য নীতি প্রবর্তনের কথা বলেছিলেন। অর্থাৎ সমস্ত মানুষকে ব্যবসা বাণিজ্যের জন্য ফ্রান্সে আগমন বা ফ্রান্সে তার দ্বার কিন্তু খুলে দেওয়া হয়েছিল সমস্ত দেশে বাণিজ্যের জন্য, কারণ বাণিজ্য না হলে সে জায়গা থেকে অর্থ তাদের কাছে সংগ্রহ হবে না, যে কারণেই তারা অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন করেছিলেন। চতুর্থ কে ছিলেন? না ব্রিয়েন। এখানেও সেম, যখন তিনি সকল সম্প্রদায়ের ওপর কর বা কর আরোপের কথা বললেন তখন কিন্তু অভিজাতরা ক্ষুব্ধ হলেন এবং রাজা তাকে পদচ্যুত করলেন। চতুর্থ এবং সর্বশেষ কে ছিলেন? ব্রিয়েন। এখানে নামগুলি একটু আলাদা আমরা পেতে পারি, কারণ ফ্রান্স বা বিদেশের যেহেতু নাম সে কারণে আমরা নামগুলি একটু আলাদা পেতে পারি। না হলে অনেকটাই কিন্তু আমরা ফ্রান্সের যে ফরাসি বিপ্লব তার সাথে আমাদের ভারতের যে অভিজাত বা আমাদের ভারতের যে সামাজিক শ্রেণী বিভাগ অনেকটাই মিল কিন্তু আমরা দেখতে পাই, শুধুমাত্র নামগুলির কিছু পরিবর্তন এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। চতুর্থ কে ছিলেন? না ব্রিয়ন। ব্রিয়ন অভিজাতদের ওপর কর আরোপের কথা বলেছিলেন। যখন সকল বা যত অর্থমন্ত্রীর নিয়োগ করা হয়েছিল সবাই যখন অভিজাতদের ওপর কর আরোপের কথা বলছে তখন একটি কথা অভিজাতরা জানিয়েছিল যে কর আরোপ বা কর ধার্য করার অধিকার কেবলমাত্র স্টেটস জেনারেলের রয়েছে। অর্থাৎ যে স্টেটস জেনারেলের আহ্বান 175 বছর ধরে ফ্রান্সে হচ্ছিল না। 175 বছর পূর্বে বা আগে স্টেটস জেনারেলের আহ্বান করা হয়েছিল, তারপরে কখনো স্টেটস জেনারেলের আহ্বান করা হয়নি, যে কারণে অভিজাতরা স্টেটস জেনারেলের আহ্বান করারও দাবি জানিয়েছিল। তারা ভেবেছিল যে যদি স্টেটস জেনারেলের আহ্বান করা হয় সেক্ষেত্রে থেকে স্টেটস জেনারেল তাদের দাবিগুলি মেনে নেবে এবং তারা যে সমস্ত সুবিধা ভোগ করত তা চিরস্থায়ীভাবে সেরকম ভাবেই তারা ভোগ করতে পারবে, যে কারণেই কিন্তু অভিজাতরা স্টেটস জেনারেলের আহ্বান করেছিল। যদিও এর ফল তারা অন্য কিছু পেয়েছিল, এই স্টেটস জেনারেলের মধ্য দিয়ে তাদের পুরাতন তন্ত্রে বা পুরাতন তন্ত্রের যে শাসন তারা চালিয়ে যাচ্ছিল তার অবসান ঘটেছিল, কিন্তু তারা আশা করেছিল যে তাদের এই অধিকার বা এই যে সুযোগ সুবিধা তারা ভোগ করত এটা চিরস্থায়ী হবে স্টেটস জেনারেলের মধ্য দিয়ে। তাহলে এই অর্থমন্ত্রী বা সংস্কারগুলির মধ্যে অর্থমন্ত্রীদের যে সংস্কারগুলি করেছিল তার মধ্যে আমরা একটা কমন বিষয় দেখতে পাচ্ছি যে সকলেই কিন্তু রাজ পরিবারের ব্যয় সংকোচের কথা বলেছিল এবং দ্বিতীয়ত সকলেই অভিজাত এবং যাজকদের ওপর সমানভাবে, যেমন ভাবে তৃতীয় শ্রেণীর ওপর কর আরোপ করা হচ্ছিল সেই রকম সমানভাবেই কিন্তু কর আরোপের কথা বলেছিল। এই চারজন অর্থমন্ত্রী কিন্তু একই কথা বলেছিল যে কর আরোপের মধ্য দিয়ে এবং রাজ পরিবারের ব্যয় সংকোচের মধ্য দিয়ে অর্থনৈতিক যে ঘাটতিটি রয়েছে সেটিকে সংকোচ করা সম্ভব। এখন আমরা দেখে নেব যে এই সংস্কারের ফলাফলগুলি কি ছিল, কারণ যেহেতু অভিজাতদের ওপর আঘাত আনা হচ্ছে তারা তো কিছু না কিছু একটা বিদ্রুপ বা কোনো বিদ্রোহ শুরু করবেই, যার ফলাফলে আমরা দেখতে পাই যে অভিজাত বিদ্রোহের সূচনা ঘটেছিল এই সংস্কারগুলির মধ্য দিয়ে। দ্বিতীয় কি? না দ্বিতীয় হলো গ্রোনেবল নামক স্থানে সাধারণ মানুষেরাও, অভিজাতরা তো সম্মিলিত হয়েছিলই, সাথে সাথে সাধারণ মানুষেরাও এই যে একটা সম্মেলনের আয়োজন করা হচ্ছিল সেখানে তারা সম্মিলিত হয়েছিল এবং সেখানে যখন রাজার সৈন্যরা এই সমস্ত যে সম্মিলিত মানুষদের ওপর তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, রাজার যে সৈন্যবাহিনী রয়েছে তারা সেই মুহূর্তে সাধারণ মানুষেরা এবং অভিজাতরা দুই পক্ষই নিজেদের বাড়ির ছাদ থেকে ওই সৈন্যবাহিনীদের ওপর টালির টুকরো নিক্ষেপ করেছিল, কারণ তাদের কাছে অস্ত্রশস্ত্র বলতে তেমন কিছু ছিল না যতটা পরিমাণ ফ্রান্সের রাজার সৈন্যবাহিনীর কাছে ছিল, যে কারণেই তারা
এই টালির টুকরো নিক্ষেপ করেছিল সেই সৈন্যবাহিনীর ওপর। এই দিনটিকে ডে অফ টাইলস বা ডে অফ টাইলস নামে পরিচিত। কোন স্থানে এটি হয়েছিল? না, গ্রোনেবল নামক স্থানে এটি ঘটেছিল বা সংগঠিত হয়েছিল। এই ঘটনাটিকে আমরা বা এখান থেকে কিন্তু আমরা একটা 2 নম্বরের প্রশ্ন পেতে পারি। ডে অফ টাইলস বলতে কি বোঝো বা ডে অফ টাইলস কি, কোন স্থানে এটি ঘটেছিল, এখান থেকে আমরা একটি এমসিকিউ প্রশ্ন কিন্তু পেতে পারি। ঐতিহাসিক লেফেভার তাদের এই অভিজাতদের এই বিদ্রোহ বা তাদের যে অভ্যুত্থান সেটিকে তারা ঐতিহাসিক লেফেভার অভিজাত বিপ্লব বলে অভিহিত করেছিলেন। এর ফলাফলও কিন্তু আমরা দেখতে পাই যে যেহেতু স্টেট জেনারেল আহ্বানের দাবি তারা করেছিল বা অভিজাতরা জানিয়েছিল, সাথে সাথে তৃতীয় সম্প্রদায়ের মানুষেরাও নিজেদের দাবি দেওয়ার জন্য কিন্তু স্টেট জেনারেলের আহ্বান করেছিল। সুতরাং রাজার কাছে দুপক্ষই দুটি শ্রেণী কিন্তু স্টেট জেনারেলের আহ্বান করেছিল, যে কারণেই কিন্তু ফ্রান্সের পুরাতন তন্ত্রের অবসান ঘটেছিল এই স্টেট জেনারেলের মধ্য দিয়ে। এই স্টেট জেনারেলের মধ্য দিয়ে কিন্তু ফ্রান্সের যাজক এবং অভিজাত দুই সম্প্রদায়ের শাসনের অবসান ঘটেছিল। সে জায়গা থেকে বুর্জুয়া সম্প্রদায় যারা ছিল, সাধারণ মানুষ যারা ছিল, তৃতীয় শ্রেণীর মানুষ যারা ছিল, তাদের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে নিলাম যে ফ্রান্সের সমাজে অর্থনৈতিক সংস্কারগুলি কি ছিল, অর্থমন্ত্রী কে কে ছিলেন, এই 4 জনের নাম আমরা দেখে নিলাম এবং তাদের সংস্কার কাজগুলো দেখে নিলাম, তার ফলাফল কি হয়েছিল বা অভিজাতরা কিভাবে তার বিরূপ প্রকাশ করেছিল তাও আমরা আলোচনা করে নিলাম। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।